ফ্রান্সে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি কট্টরপন্থী ল পেন ও মধ্যপন্থী ম্যাক্রো। ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির ভরাডুবিতে বামপন্থীদের হতাশা। শান্তিপূর্ণ উপায়ে কোরীয় সমস্যা সমাধানে একমত যুক্তরাষ্ট্র চীন। মার্কিন বিমানবাহী রণতরী ধ্বংসের হুমকি পিয়ংইয়ংয়ের। সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনা প্রধানের পদত্যাগ। নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা। এবং নিউ ইয়র্কে আকাশচুম্বী বাসা ভাড়ার চাপে দিশেহারা প্রবাসীরা। সংকট সমাধানে সুলভ ভাড়ার 2 লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণের পরিকল্পনা নগর কর্তৃপক্ষের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি হাফসা। ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বের ফল প্রকাশের পর কার্যত দুভাগে বিভক্ত হয়ে পড়েছে পুরো দেশ। স্বতন্ত্র প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোর পক্ষে অবস্থান নিয়েছেন ইউরোপীয় ইউনিয়নপন্থীরা, আর কট্টরপন্থী ম্যারি ল পেনের প্রতি সমর্থন দিচ্ছেন ইইউ বিরোধী ফরাসিরা। নির্বাচনে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির ভরাডুবিতে হতাশা প্রকাশ করেছেন দলটির সমর্থকরা। রোববার সারা দেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলেও বিকেলে প্যারিসে পুলিশের সঙ্গে একদল বিক্ষোভকারীর সংঘর্ষ হয়। প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফল প্রকাশের পরপরই মধ্য প্যারিসে বিক্ষোভ করে কয়েকশো তরুণ তরুণী। তারা নির্বাচন প্রক্রিয়ার বিরোধিতা করার পাশাপাশি এগিয়ে থাকা 2 প্রার্থীর প্রতি অনাস্থা জানায়। বিক্ষোভের এক পর্যায়ে দাঙ্গা পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এ সময় কয়েকজনকে আটক করে নিরাপত্তা বাহিনী। এদিকে গত নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট ওলাদের দল সোশ্যালিস্ট পার্টির ছিটকে পড়াকে সহজভাবে নিতে পারছেন না প্যারিসের বাসিন্দারা। এই নির্বাচনে খারাপ করলেও বামপন্থী নেতাদের প্রতি সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। কারো বর্তমান সময় খারাপ যাওয়ার অর্থ হচ্ছে তার জন্য ভবিষ্যতে ভালো অপেক্ষা করছে। এবারে নির্বাচনে সোশ্যালিস্ট পার্টির ভরাডুবিতে আমরা হতাশ হলেও নিরাশ নই। প্রথম পর্বের নির্বাচনে পঞ্চম অবস্থানে থাকলেও রোববার প্রাথমিক ফল প্রকাশের পর সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সোশ্যালিস্ট পার্টির প্রার্থী বেনোয়া এমন। তিনি দ্বিতীয় পর্বের নির্বাচনে তার দলের সমর্থকদের মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রোকে ভোট দেওয়ার আহ্বান জানান। বামপন্থার রাজনীতি মরে যায়নি। ভবিষ্যতে আমরা আবারও আলোর দেখা পাবো। হতাশ হবার কিছুই নেই। এখন সবাই একত্র হয়ে যে কোনো মূল্যে ন্যাশনাল ফ্রন্টের ল পেনকে ঠেকাতে হবে। প্রথম দফা ভোটে কট্টর ডানপন্থী ম্যারি ল পেনের এগিয়ে থাকায় হতাশা প্রকাশ করেছেন অনেকে। আবার কেউ কেউ 7 মের চূড়ান্ত নির্বাচনে জাতীয়তাবাদী দল ন্যাশনাল ফ্রন্টের বিজয়ের আশা প্রকাশ করেছেন। ফ্রান্সকে আবারও মহৎ ও শক্তিশালী করতে ফরাসিদের উচিত দ্বিতীয় দফায় ল পেনকে ভোট দেয়া। আমরা তার পক্ষে প্রচারণা চালিয়ে যাব। নির্বাচনের ফলাফলে ব্যক্তিগতভাবে আমি বিরক্ত। এখানেই আমার ও আমার বাচ্চাদের জন্ম। আমি আমার সন্তানদের কোনো চরমপন্থী শাসকের অধীনে বেড়ে উঠতে দিতে চাই না। আমি কিছুটা আশ্চর্য হয়েছি। ফ্রান্সের জনগণ কট্টরপন্থী নয়, কিন্তু তারা কি করে একজন ডানপন্থী নেতাকে সমর্থন দিলেন আমি বুঝতে পারছি না। প্রথম পর্বের নির্বাচনের ফল যাই হোক, আশা করি দ্বিতীয় পর্বে ম্যাক্রোর বিজয় হবে। প্রেসিডেন্ট ওলাদের ক্ষমতাসীন দল সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো প্রাক্তন সোশ্যালিস্ট নেতা ম্যাক্রোকে সমর্থন দেয় তার জয়ের সম্ভাবনা কি এগিয়ে রাখছেন বিশ্লেষকরা। তবে একের পর এক সন্ত্রাসী হামলার কারণে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ফরাসিরা শেষ মুহূর্তে কট্টর জাতীয়তাবাদীদের দিকে ঝুঁকতে পারে বলেও মনে করছেন অনেকে। আর এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ও অভিবাসন বিরোধী ল পেনের চূড়ান্ত বিজয়ের সম্ভাবনা থেকেই যাচ্ছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সবশেষ বুথ ফেরত জরিপে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় এগিয়ে আছেন কট্টর ডানপন্থী ম্যারি ল পেন ও নির্দলীয় মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রো। ম্যাক্রোর পক্ষে পড়েছে 23.7% ভোট, আর ল পেন পেয়েছেন 21.7% ভোট। 7 মে দ্বিতীয় দফা নির্বাচনে মুখোমুখি হবেন এই 2 প্রার্থী। সেখানেই চূড়ান্ত হবে কে হতে যাচ্ছেন ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট। দ্বিতীয় পর্বের নির্বাচনে ম্যাক্রোকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন ঝরে পড়া 2 প্রার্থী। ফ্রান্সের প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনের বুথ ফেরত জরিপে নিজেদের জয় নিশ্চিত জেনে উচ্ছ্বাস প্রকাশ করেন মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রো এবং কট্টর ডানপন্থী ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী ম্যারি ল পেন। রোববার দলীয় সদর দফতরে হাজির হয়ে ভোটারদের ধন্যবাদ জানান এই 2 নেতা।
এখন তাদের অপেক্ষা 7 মের দ্বিতীয় দফা বা রান অফ নির্বাচনের। সেখানেই চূড়ান্ত হবে কে হতে যাচ্ছেন ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট। জয়ী প্রার্থী 14 মের মধ্যে বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের কাছে প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে নেবেন। ফ্রান্সের মানুষ এখন পরিবর্তন চায়। আমি দেশপ্রেমিক জনতাকে বলবো আমার পাশে থেকে সমর্থন জানাতে, তাহলেই কট্টরপন্থার বিরুদ্ধে জয় নিশ্চিত করা সম্ভব হবে। ফরাসি জাতির স্বার্থ অক্ষুণ্ণ রাখতে, নিরাপত্তা নিশ্চিত করতে, সেই সঙ্গে দেশের শিল্প, সংস্কৃতি, অর্থনীতি উন্নয়ন ও স্বাধীনতা সমুন্নত রাখতে আমি অঙ্গীকারবদ্ধ। নির্বাচনের ফলাফলের মাধ্যমে জনগণ জানিয়ে দিয়েছে তারা কাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়। খুব একটা পিছিয়ে নেই অপর দুই প্রার্থী, রক্ষণশীল দলের ফ্রাঁসোয়া ফিও ও কট্টর বামপন্থী জন লক মেলাশো। তারা যথাক্রমে 19.9% এবং 19.3% ভোট পেয়েছেন। রান অফের জন্য টিকতে না পারলেও নির্বাচনের মাঠে ল পেনকে হারাতে এই দুই দল ঐক্যবদ্ধ হয়ে ম্যাক্রনের পক্ষে দাঁড়ানোর কথা জানিয়েছেন। তাদের এই সমর্থনকে স্বাগত জানিয়েছেন 39 বছর বয়সী ম্যাক্রো। তিনি জয়ী হলে ফ্রান্সে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস করবেন। ফ্রান্সের এবারে নির্বাচনকে বিগত যে কোনো বারের তুলনায় গুরুত্বের সঙ্গে দেখছে আন্তর্জাতিক মহল। কেননা এবারের জয় পরাজয়ের উপর নির্ভর করছে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ। 48 বছর বয়সী ল পেনের অবস্থান ইইউ, ইউরো ও অভিবাসনের বিরুদ্ধে, অন্যদিকে ম্যাক্রো জোটবদ্ধ হয়ে অভিবাসীদের স্বার্থ রক্ষা করে এগিয়ে যাওয়ার পক্ষে। ব্রিটেনের পর এবার ফ্রান্স জোট থেকে বেরিয়ে গেলে ইইউর ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। এই নির্বাচনে জননিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানও গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করেছে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় অভিবাসী বিরোধী প্রার্থী ম্যারি ল পেনের চেয়ে মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রো এগিয়ে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের আশা, আগামী 7 মে দ্বিতীয় দফা নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিজয়ী হবেন তিনি। ফ্রান্সের প্যারিস থেকে আরো জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফ্রান্সের প্রথম দফা নির্বাচনের পর জয়ী হয়েছেন অমাস দলের এমানুয়েল ম্যাক্রন এবং উগ্র ডানপন্থী হিসাবে পরিচিত ন্যাশনাল ফ্রন্টের মেরিন লে পেন। তবে এমানুয়েল ম্যাক্রন এখন পর্যন্ত ভোটের হিসাবে তিনি এগিয়ে আছেন এবং তার এগিয়ে থাকাটাই কিন্তু যারা অভিবাসী এদেশে বিশেষত বাংলাদেশি যারা তাদের মধ্যে এক ধরনের স্বস্তি বিরাজ করছে। ফ্রান্সের ইলেকশনের ইতিহাস যেটা বলে যে ফার্স্ট পজিশনে যে থাকে ওনার অ্যাডভান্টেজটা থাকে সেকেন্ড ধাপে জয়ী হওয়ার জন্য। সো হোপ ফর দ্য বেস্ট। প্রত্যাশিতভাবেই মারিন লে পেন দ্বিতীয় রাউন্ডে এসেছেন, তবে অনেকটা অপ্রত্যাশিতভাবেই বলা যায় ম্যাক্রন অভাবনীয় রেজাল্ট করেছেন। আমরা যারা ম্যাক্রনের পক্ষে বাংলাদেশিদের ক্ষুদ্র পরিসরে হলেও ম্যাক্রনের পক্ষে কাজ করেছি তারা অবশ্যই স্বস্তি প্রকাশ করছি এবং আমরা আশা করি আগামী দ্বিতীয় দফার ইলেকশনে ম্যাক্রন ভালো ব্যবধানেই মারিন লে পেনকে পরাজিত করবেন। ম্যাক্রন এগিয়ে থাকায় আমরা অভিবাসীরা অনেক আনন্দে আছি। আশা করি দ্বিতীয় রাউন্ডে ম্যাক্রন জয়ী হবে। গত কয়েকদিন যারা এমানুয়েল ম্যাক্রনের পক্ষে এখানে কাজ করেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে যারা তার পক্ষে প্রচার করেছিলেন, তারা আসলে এই প্রাথমিক এই জয়লাভের পর আনন্দ প্রকাশ করেছেন। এমানুয়েল ম্যাক্রন যিনি তার নির্বাচনী ইশতেহারে কিন্তু বেশ কিছু বিষয় বলেছিলেন, বিশেষত অভিবাসী যারা রয়েছেন তাদের পক্ষে কিন্তু সেই বিষয়গুলো ছিল। এবং আরেকটি বিষয় ছিল যে তিনি যদি নির্বাচনে জয়ী হন এবং তিনি যদি ক্ষমতায় যেতে পারেন তাহলে বেকার ভাতা কিংবা এখানে আরেকটি বিষয় ছিল যারা ঘর ভাড়া প্রতি বছর যে ট্যাক্স দিতে হয় সেই বিষয়গুলো কিন্তু তিনি মওকুফ করবেন বলে জানিয়েছিলেন। এটিও আসলে ভোটারদেরকে তার দিকে টেনে নেওয়ার একটি বিষয় ছিল। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। এদিকে ফ্রান্সের প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনের পর গেল 5 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ইউরোর দর। রোববার ডলারের বিপরীতে 2% পর্যন্ত বেড়েছে ইউরোজোনের একক মুদ্রা ইউরোর দর। তবে সোমবারই আবার এ দর কিছুটা কমে যায়। এর পাশাপাশি কমেছে জাপানি মুদ্রা ইয়েনের দর। পাশাপাশি সূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজারে। চাঙ্গা ভাব দেখা গেছে জার্মানি ও ফ্রান্সের শেয়ার বাজারে। এ সময় জাপানের শেয়ার বাজারে নিক্কেই সূচক বেড়েছে 1.5%। বেড়েছে দক্ষিণ কোরিয়া কম্পোজিট সূচক। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। এখনো শঙ্কামুক্ত নন নিউ ইয়র্কে বিদ্বেষমূলক হামলার শিকার বাংলাদেশি ট্যাক্সি চালক মশিউর। তীব্র নিন্দা আইনজীবীদের। শান্তিপূর্ণ উপায়ে কোরীয় সমস্যা সমাধানে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। সোমবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন।
এদিকে উত্তর কোরিয়াকে অবিলম্বে উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধের হুঁশিয়ারি দিয়েছে জাপান। এর মধ্যেই প্রশান্ত মহাসাগরে মার্কিন বিমানবাহী রণতরীটি ধ্বংসের হুমকি দিয়েছে পিয়ংইয়ং। পশ্চিম প্রশান্ত মহাসাগরে মার্কিন জঙ্গি বিমানবাহী রণতরীর কোরীয় উপদ্বীপের দিকে যাত্রা করার খবর প্রকাশের পর নতুন হুমকি দিল উত্তর কোরিয়া। ইউএসএস কার্ল ভিনসনকে লক্ষ্য করে হামলা চালিয়ে যুদ্ধজাহাজটি মুহূর্তের মধ্যে ডুবিয়ে দিতে প্রস্তুত বলে জানায় পিয়ংইয়ং। এর আগে মার্কিন রণতরীর সঙ্গে মহড়ায় অংশ নিতে দুটি জাপানি যুদ্ধজাহাজও যোগ দেয়। এ অবস্থায় উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে চীন। সেই সঙ্গে সব পক্ষকে শান্ত থাকার পাশাপাশি যে কোনো সংঘাত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বেইজিং। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায় সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং একথা বলেন। দুই নেতার মধ্যে কোরিয়া ইস্যুতে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো মূল্যে কোরিয়ায় পরমাণু নিরস্ত্রীকরণের উপর গুরুত্ব আরোপ করেন। উত্তর কোরিয়ার যে কোনো হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করবে বলে জানিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী। উত্তর কোরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্র যেসব পদক্ষেপ নিয়েছে জাপান তাকে সমর্থন করে। পিয়ংইয়ংকে অবশ্যই তাদের উস্কানিমূলক আচরণ বন্ধ করতে হবে। এরই মধ্যে আমাদের দুটি যুদ্ধ জাহাজ মার্কিন রণতরীর সঙ্গে যৌথ মহড়া শুরু করেছে। পুরো বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সম্প্রতি জাপান সাগরে উত্তর কোরিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও উচ্চ শক্তি সম্পন্ন রকেট ইঞ্জিনের পরীক্ষা চালানোর পর ওই অঞ্চলে রণতরী পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে উত্তর কোরিয়া তার প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে ষষ্ঠবারের মতো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে পিয়ংইয়ং এর বিরুদ্ধে হামলার হুমকি দেয় ওয়াশিংটন। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রে হামলা চালানোর পাল্টা হুমকি দিয়ে আসছে। এর মধ্যেই কোরীয় উপদ্বীপে চীনের বোমারু বিমান ও সীমান্তের কাছে রুশ সামরিক বাহিনী মোতায়েনের খবর প্রকাশিত হয় গণমাধ্যমে। পিয়ংইয়ং ওয়াশিংটন চলমান বাকযুদ্ধের পাশাপাশি উত্তর ও দক্ষিণ কোরিয়ার মিত্র দেশগুলোর পাল্টাপাল্টি অবস্থানের কারণে কোরীয় উপদ্বীপে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আফগানিস্তানে তালেবান হামলার পর প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাবাহিনীর প্রধান পদত্যাগ করেছেন। প্রেসিডেন্টের সদর দপ্তরের পক্ষ থেকে এক টুইটার বার্তায় এ তথ্য জানানো হয়। সোমবার প্রেসিডেন্ট আশরাফ ঘানির কাছে প্রতিরক্ষা মন্ত্রী আব্দুল্লাহ হাবিবি এবং সেনা প্রধান কাদেম শাহ শামি পদত্যাগপত্র জমা দেন। প্রেসিডেন্ট আশরাফ ঘানির ভারপ্রাপ্ত মুখপাত্র শাহ হুসাইন মুর্তজা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শুক্রবার সামরিক ঘাঁটিতে জঙ্গি সংগঠন তালেবানের হামলায় 150 জন নিহতের জেরে তারা পদত্যাগ করেছেন। ভয়াবহ হামলার পর তাদের এ পদত্যাগের কারণে নিরাপত্তা ব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। সামরিক ঘাঁটিতে শুক্রবারের ওই হামলার পর দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। পাকিস্তানের বেলুচিস্তানে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত 4 সেনা আহত হয়েছেন আরো 3 জন। রোববার ইরান সীমান্তের কাছে বেলুচিস্তানের তুরবাত শহরে এ হামলার ঘটনা ঘটে। সামরিক বাহিনী জানায়, সন্ত্রাস বিরোধী অভিযান চলাকালে সেনাবাহিনীর গাড়িবহরে বোমা হামলা চালানো হয়। হামলায় আহত সেনাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ডে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে 6 সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো অন্তত 8 জন। রোববার আধা স্বায়ত্তশাসিত রাজ্যটির বোসাসো বন্দর নগরীতে এই ঘটনা ঘটে। সেনা সদস্য বহনকারী ওই গাড়িটি পাহাড় বেয়ে আসার সময় বিস্ফোরণের শিকার হয়। বিস্ফোরণের কারণ সম্পর্কে জানতে তদন্ত করার কথা জানিয়েছে নিরাপত্তা বাহিনী। হামলার দায় স্বীকার করেছে আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী আল শাবাব। আন্তর্জাতিক মদতপুষ্ট সরকারের পতন এবং শান্তিরক্ষী বাহিনী থেকে সোমালীয় সেনাদের প্রত্যাহারের দাবিতে দেশটিতে গুপ্ত হামলা চালিয়ে আসছে জঙ্গি গোষ্ঠীটি। ফিলিপিন্সে অপহৃত এক সেনা সদস্যের শিরশ্ছেদ করেছে আইএস সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন আবু সায়াফ। ওই সেনা সদস্যকে গেল সপ্তাহে দেশটির দক্ষিণাঞ্চল থেকে অপহরণ করা হয়েছিল। কর্তৃপক্ষ জানায়, সেনাবাহিনীর অভিযানে জঙ্গি গোষ্ঠীটির 3 সদস্য নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরই এক বিবৃতিতে অপহৃত সেনা সদস্যকে শিরশ্ছেদ করে। এরপর সেনা সদস্যরা লাশটি উদ্ধার করে। এই ঘটনার পর জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ফিলিপিন্সের সেনাবাহিনী। দক্ষিণ ফিলিপিন্সের সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলোর মধ্যে আবু সায়াফ অন্যতম। তারা আইএসের প্রতি আনুগত্য প্রকাশের পাশাপাশি বিভিন্ন সময় বিদেশি ও ফিলিপিন্সের মানুষকে অপহরণ করে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে পশ্চিম তীরে শত শত মানুষের বিক্ষোভ। পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন।
নিউ ইয়র্কে বিদ্বেষমূলক হামলার শিকার বাংলাদেশি ট্যাক্সি চালক মশিউর রহমানের জ্ঞান 12 ঘন্টা পর ফিরেছে। তবে তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এতে দিশেহারা মশিউরের স্বজনরা। ঘটনাটিকে বর্ণবাদী হামলা উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন মানবাধিকার আইনজীবীরা। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। ডিগ্রি পাশ করে ঢাকায় কম্পিউটার ব্যবসা করতেন পটুয়াখালীর মশিউর রহমান। ভাগ্যের অন্বেষণে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান প্রায় 1 দশক আগে শনিবার রাতে ভিনদেশী কয়েকজন যাত্রী ভাড়া না দিয়ে তার ট্যাক্সি থেকে নেমে যায়। এ সময় মশিউর ভাড়া চাইলে বেধড়ক মারধর করে যাত্রীরা। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পুলিশ। হাসপাতালের ভর্তির 12 ঘন্টার পর জ্ঞান ফিরলেও তার অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এতে দিশেহারা স্বজনরা। প্যাসেঞ্জার ভাড়া না দিয়ে বাহির হয়েছে, সাথে সাথে সে বাহির হয়ে গেছে, কিন্তু ওই ফোনটা গাড়ির ভিতরেই ছিল, যার জন্য আমি সব তাদের শুনতে পাচ্ছি, কিন্তু কোথায় বা কি অবস্থায় সেটা আমি জানতে পারছি। কিছু একটা হচ্ছে এটা আমি বুঝতে পারছি, অনুমান করতে পারছিলাম। আব্বুর মোবাইলে অনেকবার রিং দেওয়ার চেষ্টা করছিলাম, বাট কেউ কোনো পিক আপ করতেছিল না। পরে আমার 911-এ কল দিয়ে পুলিশের সাহায্য নিয়ে তারপরে 3:30টার সময় আর কি খবর পাইছিলাম যে আব্বু এমহাস হসপিটালে অ্যাডমিট হয়েছে। সো এখানে আসার পরে ডক্টর বললো যে মাথায় খুব বেশি সিরিয়াস আঘাত করা হয়েছিল, তো সো দ্যাটস ওয়াই এখানে ব্লাড অনেক জমা হয়ে আছে এন্ড কান দিয়ে অনেক ব্লিডিং হইতেছিল। এই ঘটনাটিকে বর্ণবাদী হামলা হিসেবে দেখছেন মানবাধিকার আইনজীবীরা। ট্যাক্সি চালকদের উপর বিভিন্ন সময়ে হামলা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন কমিউনিটির উপর হামলা হচ্ছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার মানুষ ও মুসলমানদের উপর হামলা বেড়ে গেছে। এসব হামলা বন্ধে কঠোর আইন প্রণয়ন জরুরি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী নিউ ইয়র্কের সবচেয়ে ঝুঁকিতে ট্যাক্সি চালনা পেশা। রাজনৈতিক প্রভাবে ট্যাক্সি চালকদের উপর হামলার ঘটনা বেড়ে যায় বলে জানিয়েছে নিউ ইয়র্ক ট্যাক্সি অ্যালায়েন্স। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে বাসা ভাড়া পাওয়া এখন যেন সোনার হরিণ পাওয়ার মতো। যে কোনো ধরনের আবাসনের স্বল্পতার পাশাপাশি আকাশচুম্বী ভাড়ার চাপে দিশেহারা হয়ে পড়েছে প্রবাসীরা। সেন্সাস ব্যুরো জানিয়েছে নিউ ইয়র্কে অতীতের সব রেকর্ড ভেঙে জনসংখ্যা বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে সংকট সমাধানে নিউ ইয়র্কে আগামী 10 বছরে পর্যায়ক্রমে সুলভে 2 লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণের পরিকল্পনা ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র বিল ডি প্লাজিও। যুক্তরাষ্ট্র থেকে টিএম মামুনের ছবি নিয়ে শিহাবুদ্দিন কিসলুর আরেকটি রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত 6 বছরে নিউ ইয়র্ক শহরে জনসংখ্যা 4 লাখ বেড়ে দাঁড়িয়েছে 90 লাখে। নিউ ইয়র্ক শহরে প্রতি বছর গড়ে 75,000 লোক নতুন করে বসতি করছে। গত জুলাই পর্যন্ত কুইন্সে যুক্তরাষ্ট্রের বাইরে জন্ম নেওয়া 24,000 অভিবাসী সহ নগরে আবাস গড়েছে 73,000 মানুষ। জনসংখ্যার এই বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না আবাসনের সংখ্যা। ফলে ভয়াবহ আবাসন সমস্যা দেখা দিয়েছে নিউ ইয়র্কে। খুবই কষ্টের মধ্যে আছি, বাসা খুঁজি, বাসাও পাই না, অনেক দাম হয়ে গেছে বাসা, তবুও বাসা পাইতেছি না। এখন ইনকামের থেকে বাসা ভাড়াটা অনেক বেশি হয়ে যায়, আমাদের জন্য সমস্যা হয় এটা। নিউ ইয়র্কে বাসার সংকট অনেক বেশি। নিউ ইয়র্কে বাসা পাওয়াই বড় টাফ ব্যাপার। এই সমস্যা মোকাবেলায় নগর প্রশাসন আগামী 10 বছরে 2 লাখ অ্যাপার্টমেন্ট তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। পুরনো ভবন সংস্কার ও 10,000 নতুন অ্যাপার্টমেন্ট তৈরির জন্য চলতি বাজেটে $190 কোটি বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এই সংখ্যাকে প্রয়োজনের তুলনায় সামান্য বলে ভাবছেন প্রবাসী বাঙালিরা। খুবই ভালো সবার জন্য, গুড লাক। লটারির মাধ্যমে বাসা পাওয়া যাবে। এটাতে কারা কারা সুযোগ পাবে এটাও একটা ব্যাপার, কিভাবে কি প্রসেস করতে হবে, ঠিক আছে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। 2016 অর্থ বছরে 45,000 শিশু সহ নিউ ইয়র্ক শহরে গৃহহীন মানুষের সংখ্যা ছিল 1.25 লাখেরও বেশি। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার পর সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার রুশ প্রতিশ্রুতি যত শিগগির সম্ভব বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন রুশ সংসদের প্রতিরক্ষা কমিটির প্রধান ভিক্টর ওজেরোভ। এর মধ্য দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন হবে না বলেও জানান তিনি। হামা প্রদেশের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত আরও কয়েকটি এলাকা পুনর্দখল করেছে সিরীয় সরকারি বাহিনী। এদিকে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হলে সিরিয়ায় ব্রিটিশ বিমান হামলা বন্ধ করা হবে বলে জানিয়েছেন ব্রিটিশ লেবার পার্টি নেতা জেরেমি করবিন। সিরিয়ার পশ্চিমাঞ্চলে হামা প্রদেশের কাছে বিদ্রোহী ও সিরীয় সেনাবাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ অব্যাহত রয়েছে। পর্যবেক্ষণ সংস্থা জানায় রোববার হালফায়া ও এর আশপাশের বেশ কয়েকটি এলাকা নিজেদের দখলে নেয় রাশিয়া ও ইরান সমর্থিত সিরীয় সরকারি বাহিনী। একই সঙ্গে হামা প্রদেশের উত্তরে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার দিকেও এগিয়ে যাচ্ছে তারা। এর মধ্যেই যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে ভবিষ্যতে বিদেশি সামরিক আগ্রাসন থেকে রক্ষা করতে দামেস্ক সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হবে বলে জানিয়েছে মস্কো।
এ সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি সইয়ের পর ক্ষেপণাস্ত্র সরবরাহে বিন্দুমাত্র দেরি বা দ্বিধা করা হবে না বলে জানান রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের প্রতিরক্ষা কমিটির প্রধান ভিক্টর ওজেরভ। সিরিয়ায় রাশিয়ার তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জন্য দুপক্ষের মধ্যে আলোচনা চলছে বলে প্রেসিডেন্ট আসাদের মন্তব্যের পর একথা বলেন তিনি। এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণ নয়, বরং আত্মরক্ষার জন্য এবং আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবহৃত হবে বলে তাতে নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন হবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বোমা হামলায় সিরিয়ায় বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক নিহত হচ্ছে উল্লেখ করে ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, আসন্ন নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা পেলে সিরিয়ায় ব্রিটিশ বিমান হামলা বন্ধ করবেন তিনি। কেবল রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সিরিয়া সংকটের সমাধান সম্ভব, এছাড়া আর কোনো পথ নেই। জেনেভা শান্তি আলোচনা আবারও শুরু করা উচিত। আমি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতে চাই, এ যুদ্ধ চলুক, তার কেউ চায় না, আর কোনো বিমান হামলা নয়। জাতিসংঘের উচিত সিরিয়ায় রাসায়নিক হামলার বিষয়ে সঠিক তদন্ত করা, যাতে কে যুদ্ধ অপরাধ করেছে তা শনাক্ত করা যায়। শান্তি আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক সমাধানের মাধ্যমে সিরিয়ার সংকট নিরসনের উপর গুরুত্ব আরোপ করেছে চীনও। সিরিয়ার সংকট সমাধানে মিশর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দেশটির পররাষ্ট্র বিষয়ক প্রতিনিধিদের সঙ্গে সিরিয়া বিষয়ে আলোচনা করেছেন সিরিয়ায় চীনের বিশেষ প্রতিনিধি। এ সময় অস্ত্রবিরতি চুক্তি বাস্তবায়নের উপরও গুরুত্ব দেন তিনি। শিরিন আক্তার, সময় সংবাদ। মসুলের দক্ষিণাঞ্চলে একটি পুলিশ ফাঁড়িতে আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। রোববার রাতে দক্ষিণ মসুলের ৩০ কিলোমিটার দূরে হামাম আল আলীর এলাকায় ওই হামলার ঘটনায় ৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানান ইরাকি কর্মকর্তারা। দেশটির পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, রোববার রাতে একটি পুলিশ ফাঁড়িতে আত্মঘাতী হামলা চালায় আইএস। এ সময় বেশিরভাগ পুলিশ সদস্য ঘুমাচ্ছিলেন। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করায় বড় ধরনের হতাহতের হাত থেকে রক্ষা পাওয়া গেছে বলেও জানান তিনি। এদিকে পশ্চিম মসুলে আইএস এর সঙ্গে যৌথ বাহিনীর লড়াইয়ের মুখে কয়েকশো বেসামরিক নাগরিক বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। এছাড়া মসুলের বিভিন্ন এলাকা আইএস মুক্ত করার পর সেখানকার সাধারণ মানুষ বাড়িঘরে ফিরতে শুরু করেছে বলে জানিয়েছে গণমাধ্যম। পশ্চিম তীরে ফিলিস্তিনি নাগরিকদের সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। রোববার পশ্চিম তীরের রামাল্লার ইয়াসির আরাফাত স্কয়ারে কয়েকশো ফিলিস্তিনি নাগরিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় ইসরায়েলি সেনাবাহিনী তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গ্রেনেড ও গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে আহত হয় বেশ কয়েকজন। পরে অভিযান চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনি নাগরিকদের মুক্তির দাবিতে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। এদিকে ইসরায়েলের কারাগার থেকে মুক্তির দাবিতে অনশন অব্যাহত রেখেছেন ফিলিস্তিনি বন্দীরা। মূলত তাদের সঙ্গে সংহতি জানাতেই রাস্তায় নেমে এসেছে সাধারণ ফিলিস্তিনিরা। জম্মু কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। সোমবার সকালে নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানায় গণমাধ্যম। বৈঠকে জম্মু কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় অঞ্চলটিতে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে করণীয় ঠিক করতেই এ বৈঠক বলে জানানো হয়। এছাড়া চলমান সংকট মোকাবিলায় বিজেপি এবং পিডিপি একসঙ্গে কাজ করে যাওয়ার বিষয়েও আলোচনা হয়। বৈঠকে মোদী বলেন, দু দলের মধ্যে সম্পর্ক আরো গভীর করতে তারা বদ্ধপরিকর। এছাড়া জম্মু কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করতে বন্ধ স্কুল কলেজগুলো খুলে দিতে কেন্দ্রীয় সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের পর এবার দিল্লির পৌরসভা নির্বাচনেও ক্ষমতাসীন বিজেপির বিপুল ব্যবধানে জয়লাভের আভাস পাওয়া গেছে। বুথ ফেরত জরিপে আম আদমি পার্টি ও কংগ্রেসের চেয়ে এগিয়ে রয়েছে মোদীর দল। এবিপি নিউজের সমীক্ষা অনুযায়ী দিল্লির উত্তর, দক্ষিণ ও পূর্ব এই তিনটি পৌরসভার 272টি আসনের মধ্যে 200 থেকে 270টি আসন পেতে চলেছে বিজেপি। অন্যদিকে কংগ্রেস ও এএপির আসন সংখ্যা 24 থেকে 30-এর মধ্যে থাকবে। দিল্লিতে এএপির এত বড় বিপর্যয় আগে কখনোই হয়নি। পরপর 3 দফায় পরাজয় বরণ করতে যাচ্ছে দলটি। এরই মধ্যে ইভিএমে কারচুপির পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বুধবার আনুষ্ঠানিক ফল প্রকাশের কথা রয়েছে।
যৌতুক হিসেবে বিলাসবহুল গাড়ি না দেয়ায় ভারতের উত্তরপ্রদেশে এক গৃহবধূর গায়ে আগুন ধরিয়ে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন। মেয়েটির চিৎকার শুনে এবং পোড়া গন্ধ পেয়ে পুলিশে খবর দেয় আশপাশের মানুষ। নিহতের পরিবার 6 জনের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা দায়ের করেছে। এর মধ্যে শ্বশুরকে আটক করেছে পুলিশ। বাকিদের ধরতে অভিযান চলছে। 4 বছর আগে বিয়ে হওয়ার সময় মেয়ের পরিবারের কাছে বিলাসবহুল স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা এসইউভি মডেলের একটি গাড়ি যৌতুক হিসেবে দাবি করে পাত্রপক্ষ। এর পরিবর্তে মাঝারি আকারের অল্টো গাড়ি দেয়ায় শ্বশুরালয়ের তোপের মুখে পড়ে গৃহবধূ। ওই গাড়ি না দেয়ায় মেয়েটির উপর পাশবিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ রয়েছে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বাস দুর্ঘটনায় অন্তত 8 জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে অর্ধশত। রোববার রাঞ্চি শহরের কাছে পিথোরিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে যাত্রীবাহী বাসটি সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় মোড় নিতে গেলে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই 4 শিশু সহ অন্তত 8 জন নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত 56 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। মেক্সিকোয় মাদক ব্যবসায়ীদের সহিংসতায় গত 1 সপ্তাহে অন্তত 35 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল রোববার সিনালোয়া রাজ্যে একাধিক সহিংসতায় 12 জন নিহত হয়। একই দিন গুয়েরেরো এলাকা থেকে গুলিবিদ্ধ 8 জনের মরদেহ উদ্ধার করা হয় এবং ভেরাক্রুজ থেকে উদ্ধার করা হয় আরো 6 জনের লাশ। এর আগে শনিবার মেক্সিকোর পশ্চিম উপকূলীয় রাজ্য মিচুয়াকানে প্রতিদ্বন্দ্বী মাদক চক্রগুলোর মধ্যে গোলাগুলিতে 9 জন নিহত হয়। 2011 সালের পর মেক্সিকোতে সহিংসতা কিছুটা কমলেও গত বছর মাদক সম্রাট এল চাপো গুজম্যানকে গ্রেফতারের পর সিনালোয়া রাজ্যে মাদক চক্রগুলোর মধ্যকার সংঘর্ষ আরো বেড়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে 2011 সালের জুনের পর 1 মাসে এটি একসঙ্গে এতগুলো হত্যার ঘটনা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দাবানলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এই অবস্থায় আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কর্মসূচি স্থগিত করেছে কর্তৃপক্ষ। রোববার ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। গত বৃহস্পতিবার থেকে ফ্লোরিডার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় নেপলস এর বনাঞ্চলে দাবানল শুরু হয়। এরই মধ্যে পুড়ে গেছে কমপক্ষে 5,500 একর বনাঞ্চল ও 9টি ঘরবাড়ি। এই পরিস্থিতিতে বৃষ্টিপাত শুরু হওয়ায় 50% দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। অন্যদিকে মধ্য ফ্লোরিডার পোক কাউন্টিতে ছড়িয়ে পড়া দাবানলে এ পর্যন্ত 700 একর জমি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শেখ হাসিনার সময়ে তিস্তা চুক্তি সম্পাদনের বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসের উপর বিশ্বাস রাখতে চান বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। রোববার বিকেলে চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার সহ 8 সদস্যের প্রতিনিধি দল নিয়ে কোচবিহারে পৈতৃক বাড়িতে যান এরশাদ। এ সময় সাংবাদিকদের কথা বলেন তিনি। মোদীজি যখন এসেছিলেন ঢাকায়, উনি একটা বক্তব্য রেখেছিলেন যে পবন, পানি আর পুঞ্চি এর কোনো বর্ডার নেই। এখন বুঝতে পারলাম পবনের আর পুঞ্চির বর্ডার নেই, পানির বর্ডার আছে। মোদীজি আশা করে বলেছেন যে শেখ হাসিনার সরকার থাকতে থাকতেই এদের সমস্যার সমাধান হবে। আমরা আশাবাদী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলা উৎসব উদযাপন করলেন প্রবাসী বাংলাদেশিরা। জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাবের এক ঝাঁক তরুণের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। বাংলা উৎসব উপলক্ষে র্যালি ছাড়াও জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার উন্মুক্ত মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন প্রবাসী শিল্পীরা। বাংলা উৎসবের মিডিয়া পার্টনার ছিল সময় টেলিভিশন। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ফ্রান্সে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি কট্টরপন্থী ল পেন ও মধ্যপন্থী ম্যাক্রো। ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির ভরাডুবিতে বামপন্থীদের হতাশা। শান্তিপূর্ণ উপায়ে কোরীয় সমস্যা সমাধানে একমত যুক্তরাষ্ট্র, চীন। মার্কিন বিমানবাহী রণতরী ধ্বংসের হুমকি পিয়ংইয়ংয়ের। সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনা প্রধানের পদত্যাগ। নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা।
এবং নিউ ইয়র্কে আকাশচুম্বী বাসা ভাড়ার চাপে দিশেহারা প্রবাসীরা, সংকট সমাধানে সুলভ ভাড়ার 2 লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণের পরিকল্পনা নগর কর্তৃপক্ষের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।